দেখার মতো রাইফেল। ওটা নিশ্চয় কাউবয়ের বেতনে কেননি। ওর দিকে চেয়ে হাসল পল। স্টেজ ডাকাতি করে ধরা না পড়লে কেনা সম্ভব, তাই না? তবে ওভাবে এটা আমার হাতে আসেনি। না। ভালো করে পলকে জরিপ করে দেখছে রকলি। আমার তা মনে হয় না। কাপটা নামিয়ে রেখে ঘোড়ায় চড়ে মেয়ারটাকে হাঁটিয়ে রওনা হলো রাইডার। টিনার দিকে তাকালো না। তাড়াতাড়ি ফিরে এসো পল, টিনা বলে উঠল। কোনো জবাব না দিয়ে এগিয়ে গেল রাইডার। তার মন যতই চাক ফিরে আসার নিশ্চয়তা সে কিভাবে দেবে। রকলি আবার তার কাপটা ভরে নিল। পিস্তল ব্যান্ড কখনো নাম শুনিনি। গ্রেগ কোনো কথা বলল না। রাইডারের ধীরে দূরে মিলিয়ে যাওয়া দেখছে। মোকাবেলা করার সময় ঘনিয়ে আসছে, কিন্তু ও নিয়ে ভাবনা নেই। ভাবছে ওই লোকটাকে তার ভালো লাগে, তবু ওকেই আগামীতে তার হত্যা করতে হতে পারে। লোকটার চালচলনে বোঝা যায় ওর ভিতরে মাল আছে, মন্তব্য করল রকলি। স্কট কিছু বলল না। সে কৌতূহলী চোখে গ্রেগকে খেয়াল করছে। আমার জানতে ইচ্ছে করছে ঘোড়াগুলো সে কোথায় রাখে, আবার বলল রকলি। এবার থমাস কথায় যোগ দিল। একটা টেলিগ্রাম পাঠাবার কথা বলছিল রাইডার, কিন্তু কোথায় সে কথা বলেনি। কেউ কথা বলছে না। শেড্রিকের ভারী শ্বাস টানার শব্দ পাওয়া যাচ্ছে। দুর্বল শরীরে এতদূর ঘোড়া চালিয়ে আসার পরেও যদি লোকটা টিকে যায়, সেটা সত্যিই আশ্চর্য ব্যাপার হবে। সরে আগুনের কাছ থেকে একটু এগিয়ে রাইডারের যাওয়ার পথের দিকে চেয়ে আছে টিনা। লাভা পার হচ্ছে পল। লোকটা কে? জানতে চাইল রকলি। ওর নাম পল রাইডার, জবাব দিল আর্নি। ডেরিক রাইলির সাথে কয়েকদিন আগে ওর কথা কাটাকাটি হয়েছিল। রাইলির একজন কর্মচারী বলেছে ও নাকি রাইলিকে জাহান্নামে যেতে বলেছে। শেড্রিককে আহত অবস্থায় রাঞ্চে ফিরিয়ে আনার সময় নর্থ প্লেইনে জেক টানারের একজন ভাড়াটে পিস্তলবাজকেও সে মেরেছে। অ্যালামিটোসে ওকে একা পেয়ে জেক টানার কথা বলার নাম করে বাইরে এনে নিজের লোকজনের হাতে মার খাইয়েছিল, কিন্তু একটু সামলে উঠে শেষ পর্যন্ত গুলি করে শহরময় দাবড়ে ওদের ভূত ছাড়িয়ে দিয়েছে। আমার মতে লোকটা কে বা কোথা থেকে এলো এসবের চেয়ে সে যে আমাদের দলে রয়েছে এটাই বড় কথা। কিন্তু ওই টেলিগ্রাম। নিজের চিন্তাকে কথায় রূপ দিল রকলি। ওটা কোথায় পাঠিয়ে আমাদের সাহায্য করবে? কেউ আর কোনো কথা বলল না। সূর্য উঠেছে, আগুনটা নিভে আসছে। 11। অনিশ্চিতভাবে বড় স্টালিয়নটাকে খুঁটিয়ে লক্ষ্য করল পল রাইডার। ঘোড়াটা পোষ মেনেছে বটে, কিন্তু পিঠে জিন চাপালে কি করবে? ট্যানেলের ভিতর দিয়ে নেয়ার সময় কি করবে তারও কোনো ঠিক নেই। জিনের জন্য এসে মাথার সাজ পরানোর সময়ে প্রথমবার মাথা সরিয়ে নেয়া ছাড়া আর বিশেষ আপত্তি জানালো না। অপরিচিত লোহার টুকরোটা মুখে নিয়ে একটু চিবিয়ে জিভ দিয়ে নেড়েচেড়ে দেখল। তারপর আর একদলা চিনি পেয়ে ওটার কথা ভুলে গেল। পিঠে জিন চাপানো হলে সে সামান্য একটু সরল। পেটিটা শক্ত করে বেঁধে লাগাম হাতে জিনের উপর উঠে বসল পল। ভার পিঠে নিয়ে দুপা এগিয়ে থেমে এদিক ওদিক চাইল। লোকটা ওর পিঠের উপর বসে কি করছে ঠিক বুঝতে পারছে না, তবে ওকে মেয়ারটার পিঠে চড়তে সে প্রায়ই দেখেছে। পাজরে বুটের ছোঁয়ায় কয়েক পা এগিয়ে আবার থামল।
আবারও বুটের ছোঁয়ায় কয়েক পা এগোলো। ধীর গতিতে মাঠের ভিতর ঘোড়া চালাচ্ছে রাইডার। অন্য ঘোড়াগুলো উত্তেজিতভাবে পিছু পিছু চলছে। কয়েকবার পিঠ থেকে নেমে আবার উঠে বসল। টানেলে ঢোকার মুখে একটু পিছিয়ে গেল ঘোড়াটা, কিন্তু পলের আদর পেয়ে শেষে ওর সাথে রওনা হলো। লাভা স্তরের বাইরে এসে ম্যাককার্টিসের উদ্দেশ্যে এগোলো রাইডার। এলামিটোসের পূবে ওটা একটা ছোট স্টেশন। সেলুনের সামনে ঘোড়া রাখার জায়গায় মাত্র দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে। সোজা স্টেশনে এসে ঘোড়া থামালো পল। ওখানে ঘোড়া বেঁধে সতর্ক চোখে আশেপাশে চেয়ে দেখল। বাইরে কাউকে দেখা যাচ্ছে না। স্টেশনে ঢুকলো সে। ছোট একটা কামরায় আগুনের ধারে বসে খবরের কাগজ পড়ছে একটা লোক। ওর পিছনে একটা আধা পার্টিশনের ওপাশে টেলিগ্রাফ মেশিন। কাউন্টারের উপর কাগজ রাখা রয়েছে। বলটিমোর অ্যাটর্নির জন্য একটা মেসেজ লিখে ফেলল রাইডার। সেই সাথে আরও 3টা মেসেজ লিখল। রেল কোম্পানির প্রেসিডেন্টের জন্য একটা। ওই কোম্পানিতে পলি বেশিরভাগ শেয়ারের মালিক। বারা অফিস আর রেল কোম্পানির আর একজন উঁচু অফিসারের নামে বাকি দুটো। ওই অফিসারকে সে নিজেই চাকরি দিয়েছে। টেলিগ্রাফার মেসেজগুলো পড়ে মুখ তুলে রাইডারের দিকে চাইল। তারপর আবার টেলিগ্রামের নিচে হান্টার নামটার দিকে চোখ ফেরালো। এসব কি ঠাট্টা হচ্ছে? ঠাট্টা নয়, ওই মেসেজগুলোই যাবে, জলদি করো। তবু ইতস্তত করছে টেলিগ্রাফার। আবার টেলিগ্রামগুলো পরে পলের কাউবয় পোশাকের দিকে চাইল। জিভ দিয়ে একবার ঠোঁট চেটে নিয়ে বলল, আমি কিভাবে জানবো যে তোমার মাথায় দোষ নেই? মাঠের থেকে একজন চাষা উঠে এসে এসব টেলিগ্রাম পাঠাতে চায়। এগুলো ভুয়া হলে আমার চাকরি নিয়ে টানাটানি, আর না পাঠালে চাকরি নয়, জান নিয়েই টানাটানি পড়বে। টেলিগ্রাফার তার যন্ত্রের সামনে বসল। ওগুলো পাঠাবার সময়ে মনে রেখো, মোর্স কোড আমার ভালো করেই জানা আছে। চোয়ালটা একটু চুলকে নিয়ে অনিচ্ছার সাথে মেসেজ পাঠাতে শুরু করলো লোকটা। প্রথমটার পর ওর গতি বাড়ল। সব কটা পাঠানো শেষ হলে টেলিগ্রাফার মুখ তুলে চাইল। ওপাশ থেকে ওরা বলছে, শুনেছি। ও কি বলছে? এই হচ্ছে আমার পরিচয়ের প্রমাণ। কাগজগুলো দেখার পর তাড়াতাড়ি ওর হাত ফিরে গেল টরের টক্কা চাবির উপর। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চুরুট ফুঁকছে পল। মেসেজ পাঠানো শেষ। ওদিকে প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হবে। জ্যাক টানারের রেল কোম্পানির জমি সংক্রান্ত কোনো চুক্তি সই করার অধিকার বাজেয়াপ্ত করার সব ব্যবস্থাই সে করেছে। তার যতগুলো ভোট দেওয়ার ক্ষমতা আছে তাতে তার সিদ্ধান্ত কেউ পাল্টাতে পারবে না। টানার যখন টের পাবে কি ঘটেছে, খুন চেপে যাবে ওর মাথায়। ঘোড়ায় চড়ে এলামিটোসের দিকে এগোলো রাইডার। পল রওনা হওয়ার সাথে সাথেই রাস্তা পার হয়ে সেলুনে ঢুকলো টেলিগ্রাফার। বারে যে দুজন লোক রয়েছে ওরা জ্যাক টানারের লোক, স্যাক্সন আর স্ট্রেট। ওদের পছন্দ করে না টেলিগ্রাফার হাস্কিন্স। ওরা হাস্কিন্সকে নিয়ে আগে অনেক ঠাট্টা মশকরা করেছে। পিস্তলে ভালো হাত নেই বলে বাধ্য হয়ে সেসব ওকে সহ্য করতে হয়েছে। বারে ঢুকে একটা রাই হুস্কির অর্ডার দিল হাস্কিন্স। তারপর জ্যাক টানারের লোক দুজনকে দেখিয়ে বারটেন্ডারকে বলল, ওদের আর বেশি দিন নেই, 1 সপ্তাহের মধ্যেই নতুন কাজের খোঁজে বেরোতে হবে। হাস্কিন্সকে ঘিরে দাঁড়ালো ওরা। তার মানে এইমাত্র একটা টেলিগ্রাম গেল, তাতে রেল কোম্পানির কোনো জমির ব্যাপারে জ্যাক টানারের কোনো কর্তৃত্ব থাকবে না। আর একটা গেছে অ্যাটর্নির কাছে ওয়াশিংটনে।
একটা এনকোয়ারির ব্যবস্থা সে করবে। যাও, যত সব আজগবি কথা। 1 মিনিট, স্যাক্সন। স্টেট বাধা দিল। ওই তারগুলো কে পাঠিয়েছে? লোকটার নাম হান্টার। খুশি মনে বলে চলল হাস্কিন্স। ব্যাপারটা খুব উপভোগ করছে সে। পল হান্টার। খবরের কাগজটা আলগোছে বারের উপর ছুঁড়ে ফেলল সে। বড় বড় অক্ষরে হেডলাইন দেখা যাচ্ছে। ব্যবসায়ী রহস্যজনক অন্তর্ধান। বুড়ো কুচকে বাকিটা অন্যজন পড়ল। ব্যাপারটা বসের জানা দরকার। এই, আমার কাগজ নিয়ে কোথায় যাচ্ছ? মরগে যাও। কাগজটা ভাঁজ করে পকেটে রাখতে রাখতে বলল স্যাক্সন। ওরা চলে গেলে বারটেন্ডার বলল, কথাটা যদি সত্যি হয় তাহলে সত্যিই ঝামেলা বাঁধবে। ট্রেনে করে হাজার হাজার লোক আসছে জমি কেনার আশায়। ওরা এটা পছন্দ করবে না। আমার মতে যা হচ্ছে সেটা ভালোই হবে, গম্ভীর স্বরে বলল হ্যাস্কিন্স। আমার মনে হয় না সৎ হলে কেউ এসব আজে বাজে মানুষ বুঝবে। এরা দেশ ছেড়ে চলে গেলে সবার জন্যই ভালো হবে। কিন্তু ওদের তাড়াবে কে? কঠিন মানুষকে তাড়াতে হলে আরও কঠিন মানুষ দরকার। জেক টানারের লোকেরা কেউই রাইডারকে দেখেনি। যখন পলকে পিছনে ফেলে এগিয়ে গেল, ওরা যে তাড়াহুড়ো করে কিসের খবর নিয়ে যাচ্ছে বুঝতে পারছে পল। সোজা জাজ সমার্সের অফিসে গিয়ে হাজির হলো রাইডার। এই জাজই ওর বিরুদ্ধে নালিশ নাকচ করে টানারকে তাড়িয়ে দিয়েছিল। ঘোড়া থেকে নেমে ভিতরে ঢুকলো রাইডার। চোখ তুলতেই ওকে চিনল জাজ সমার্স। মুখের নীল আর হলুদ দাগগুলো এখনো সম্পূর্ণ মিলায়নি। জেক টানারের জমি বিক্রির ব্যাপারে একটা ইনজাংশন জারি করতে চাই। তীক্ষ্ণ অভিজ্ঞ চোখে পলের দিকে চাইলেন জাজ সমার্স। কিসের ভিত্তিতে? কোমল স্বরে জানতে চাইলেন জাজ। সে রেল কোম্পানির কোনো প্রতিনিধি নয়। তাছাড়া এখানে কোনো জমির ন্যায্য মালিকানা তার নেই। তুমি কি এ সম্পর্কে নিশ্চিত? যাদের অনুরোধে চেয়ার টেনে বসে জেক টানার এখানে আসার পর থেকে কি কি ঘটেছে একে একে খুলে বলল পল। অবশ্য সে জানে, এর বেশিরভাগই জাজ সমার্স আগে থেকেই জানেন। গোড়া থেকে সব ব্যাপারই ওর জানা আছে বলে জাজ সাহেবকে বোঝাতে ওর বিশেষ বেগ পেতে হলো না। এটা নিশ্চয় তোমার জানা আছে মিস্টার রাইডার, শেষ পর্যন্ত বললেন জাজ। এখানে কোনো শেরিফ নেই, টাউন মার্শালও নেই। আমি যদি একটা ইনজাংশন জারি করি, হয়তো সেটা বেশ কিছুদিন উপেক্ষিত হতে পারে। তুমি নিশ্চয় এতদিনে বুঝেছ যে কোর্টের আদেশকে পশ্চিমের কেউ খুব একটা গুরুত্ব দেয় না। এখানকার পরিস্থিতি সবসময়ই অনিশ্চিত। আমি এই এলাকার মানুষ বলেই এখানে মাটি কামড়ে পড়ে রয়েছি। সেটা আমি বুঝি, স্যার। ইনজাংশন জারি হলে টানারের কাছে কোনো আইনগত ভিত্তি থাকবে না। আমার ধারণা নিষেধাজ্ঞা জারি হলে জেক টানারের মতো লোকও জমি বিক্রির চুক্তিতে সই করতে ভয় পাবে। এতে তোমার কী স্বার্থ জানতে পারি? জেক টানার আর টিনা ক্রোমওয়েল আর ডেরিক রাইলি দুজনকেই গায়ের জোরে সরিয়ে জমি দখল করতে চাইছে। এই দুজনের কারো কাছেই জমির মালিকানা প্রমাণ করার দলিল নেই। তবে ওরা অনেক দিন যাবৎ ওই জমি ভোগ দখল করে আসছে। জমির অনেক উন্নতিও ওরা করেছে। বিশেষ করে মিস ক্রোমওয়েলের ব্যাপারে আমি বলতে পারি, সে সরকারের কাছ থেকে ওই জমি কিনে নেয়ার ব্যবস্থাও নিয়েছে। তাহলে মিস ক্রোমওয়েলের রাঞ্চটাই তুমি বাঁচাতে চাচ্ছ? হ্যাঁ। উঠে সিধে হয়ে বসলেন সমার্স। ঠিক আছে, আমার পক্ষে যতটা সম্ভব আমি সাহায্য করব। তোমাকে দেখে ভবঘুরে লোক বলে মনে হয় না। ভবঘুরে লোক আমি নই, জর্জ সমার্স। এখানকার জায়গা জমিতেও আমার কোনো স্বার্থ জড়িয়ে নেই। কেবল রেল কোম্পানির জমিতে কিছুটা
শেয়ার আছে। তবে এটুকু আমি জোর দিয়ে বলতে পারি, আগামী 48 ঘন্টার মধ্যে জেক টানারের হাতে একটা টেলিগ্রাম পৌঁছবে। আপনিও তার কপি পাবেন। তাতে ওর জমি বিক্রি করার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হলো বলে লেখা থাকবে। পল চলে যাওয়ার পরে জাজ সমার্স কাগজটা আবার খুলে ধরলেন। কাগজের উপরে বাম কোণায় তার চোখ গেল। এবার তিনিও সান্তা ফেতে একটা টেলিগ্রাম পাঠানোর জন্য কাগজ কলম নিয়ে বসলেন। বাইরে বেরিয়ে কয়েক মিনিট তামাটে স্টালিয়নটাকে আদর করল টম। হোল ইন দ্য ওয়ালে ফেরার সময় হয়েছে। ঘোড়ায় চড়ে রওনা হলো সে। আধ ঘন্টা আগেই গ্র্যান্ড হোটেলে স্যাক্সন আর এস্টেট জেক টানারের সাথে দেখা করেছে। অবিশ্বাসের সাথে খবরটা গ্রহণ করলো জেক। হান্টার এখানে? এটা কোনো চালাকি নাকি ঠাট্টা? এস্টেট খবরের কাগজটা বাড়িয়ে দিল। নিজেই পড়ে দেখো। কাগজের উপর চোখ বোলালো জেক। নিউ ইয়র্কে নেই হান্টার। মৃদুস্বরে একটা গাল দিয়ে জানালার ধারে সরে গেল টানার। ওখানে দাঁড়িয়ে পুরো 1 মিনিট সিগার চিবালো। নিউ মেক্সিকোতে কেন আসবে হান্টার? জমি, রেল রাস্তা, দ্রুত চিন্তা চলেছে ওর মাথায়। ওই টেলিগ্রামগুলোর কপি তার চাই। নিউ ইয়র্ক থেকে এত দূর এসে তার ব্যাপারে কেন নাক গলাচ্ছে লোকটা? পাইচারি করছে জেক। ভাড়াটে পিস্তলবাজ দুজন ধৈর্য ধরে অপেক্ষা করছে। যদি যদি লোকটা এখানে মারা যায়? ওর এখানে উপস্থিতির কথা কজন জানে? টেলিগ্রাফার আর তার বেতনভোগী দুজন লোক। পৌলিন ওকে মারতে চেয়েছিল। লোকটা মরলে সব সম্পত্তির মালিক হবে পৌলিন। হান্টার মারা গেলে ঘটনা জানাজানি হওয়ার আগেই শেয়ার মার্কেটে বেশ কিছু টাকা কামিয়ে নিতে পারবে জেক। ম্যাক কার্টিসে ফিরে যাও। এস্টেট আর স্যাক্সনকে নির্দেশ দিল জেক। যেভাবেই হোক হান্টারের বর্ণনা ওই টেলিগ্রাফারের কাছ থেকে আদায় করে ওকে খুঁজে বের করো। ওর খবর যে প্রথম আনতে পারবে তার জন্য $100 বোনাস। ডেস্কের উপর থেকে একটা চুরুট তুলে নিয়ে দাঁত দিয়ে 2 মাথায় কাটল এস্টেট। তুমি কি হান্টারকে জীবিত চাও না মৃত? স্যাক্সনকে একটা সিগার অফার করলো জেক। আমি কেবল জানতে চাই লোকটা কোথায় আছে, বলল সে। কিছুদিনের জন্যে ওকে আমি দূরে সরিয়ে রাখতে চাই। নিশ্চয়, সায় দিল এস্টেট। ওকে বেশ কিছুদিন কোথাও আটকে রাখতে পারলে কত? 5,000? কত? $1,000? 500? এস্টেট বুঝতে পারছে নেহাত দায়ে না পড়লে শুধু একজনকে কয়েকদিন আটকে রাখার জন্য কেউ $500 খরচ করতে রাজি হবে না। লোকটার দাপট অনেক, কিন্তু $1,000 দিলে কাজটা আমি নিতে রাজি আছি। এরপর স্যাক্সন আর আমি লম্বা পাড়ি দিয়ে দূরে কোথাও পালিয়ে যাব। ঠিক আছে, $1,000ই সই। সময় মতোই ইনজাংশন অর্ডার জেকের হাতে পৌঁছলো। আশ্চর্যের বিষয় জেক কোনো প্রতিবাদ না করে শান্তভাবেই ওটা গ্রহণ করল। হোল ইন দ্য ওয়ালে বসে রাইডার খবরটা পেল। এবার তুমি ঘরে ফিরতে পারবে, টিনাকে বলল পল। ঘর? মেয়েটার স্বরে গভীর একটা বিষণ্ণতা। সেই আগের মতো আর কখনোই হবে না। অবাক চোখে পলকে দেখছে টিনা। তোমার স্টালিয়নটা সত্যিই তেজি ঘোড়া, কিন্তু কোনো মার্কা নেই। একটা ঘোড়ার 5-6 বছর বয়স হলো, অথচ ব্যান্ড করা হলো না। এটা কি করে হয়? এমন এলাকাও আছে যেখানে কোনো কিছুই ব্যান্ড করা হয় না, জবাব দিল রাইডার। আর্নিয়ার ডগলাসকে নিয়ে গ্রেগ ক্রোমওয়েল রান্সের গরুগুলোর খবর নিতে বেরিয়েছে। গোলাগুলি ছাড়া সম্ভব হলে জেকের গরু খেদিয়ে রান্সের বাইরে বের করে দিয়ে আসবে। সেদিকের উঠে বসার ক্ষমতা হয়েছে, কিন্তু ঘোড়ার পিঠে বসার মতো সেরে উঠতে এখনও অনেক সময় দরকার।
বসে বসেই রাঞ্চের কাজ দেখছে সে। রাইডার ওদের সাথে রয়েছে বটে, কিন্তু এখন যেন সবাই ওকে একটু ভিন্ন চোখে দেখছে। মাঝে এক সময়ে মনে হয়েছিল ওরা তাদেরই একজন বলে ওকে স্বীকার করে নিয়েছে। একটা ব্যাপার খেয়াল করে সে আশ্চর্য হলো, গত এক সপ্তাহে তার মুখ দিয়ে আর রক্ত ওঠেনি। আগের থেকে অনেক ভালো বোধ করছে ও। এবার গোপন আস্তানায় ফিরে যাবার সময় হয়েছে তার। কিন্তু দুশ্চিন্তা ওর মাথা থেকে দূর হচ্ছে না। যে টানার পিছিয়ে যাবার মানুষ নয়। দেশ ছেড়ে এখনও যায়নি, তবে কিছু গরু সে বিক্রি করে দিয়েছে, বাকিটা রাইলির জমিতে রেখেছে। গ্রেগ চ্যাপেল ক্যাম্পে ফিরে এলো। রাইলি মারা গেছে ঘোষণা করলো সে। নিজের রাঞ্চের উঠানেই ওকে পাওয়া গেছে। হার্ট ফুটো হয়ে গেছে গুলিতে। ববের কাজ, বলল রকলি। হয়তো, বলল গ্রেগ। ওর চোখ রাইডারের উপর, আবার তা নাও হতে পারে। গ্রেগের বাঁকা চাহনিটা লক্ষ্য করেছে টিনা, মানেও বুঝতে পারছে। রাইডার বলেছিল সব নিষ্পত্তি করবে। রাইলি মারা পড়েছে, কিন্তু এর মধ্যে কোনো যোগাযোগ থাকতে পারে না, নিজেকে বোঝালো টিনা। পলের শক্তিশালী রাইফেলটার উপর হঠাৎ ওর চোখ পড়ল। ওটা আজকাল সব সময়ে কাছে রাখে রাইডার। পল চোখ তুলে দেখলো সবাই ওর দিকেই চেয়ে আছে। একে একে ওদের মুখ দেখে প্রশ্ন করলো, কি ব্যাপার? ইনজাংশন অর্ডার পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকার লোক নয় টানা, বলল সে। একটা কিছুর জন্য অপেক্ষা করছে সে। তার মানে? রাইডি মারা গেছে, তাতে কি হলো? ক্রোমওয়েল রান্সের বছর যদি মারা পড়ে, তাতে ওর অনেকটা সুবিধা হয়ে যায়, তাই না? জবাব দেওয়ার আগে পুরো 1 মিনিট চুপ করে রইল পল। কারো মনে এমন ধারণা জন্মাতে পারে, এটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। ওরা ভাবছে সেই রাইলিকে মেরেছে, এখন টিনাকে মারার সুযোগ খুঁজছে। রাইফেলটা হাতে নিয়ে সাবধানে উঠে দাঁড়ালো রাইডার। তাতে আমার কী লাভ হবে? শান্ত গলায় প্রশ্ন করল সে। এতে আমার স্বার্থ কোথায়? তোমার যে নাম, ওই নাম একটা কিছুর প্রতীক। প্রতীক, রাইডার। ওটা প্রচলিত একটা নাম, জবাব দিল সে। আমার জানার কথা, বলল গ্রেগ। বিভ্রান্ত বোধ করছে পল। শোনো, ইনজাংশন কিভাবে জারি হলো? আমি জাজ সমার্সের কাছে গিয়ে ওটা করিয়েছি, তাই কি? গ্রেগ এবার পুরোপুরি রাইডারের দিকে মুখ করে দাঁড়ালো। রাইডার, তুমি একটা মিথ্যুক। পিস্তল বের করার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছে গ্রেগ, কিন্তু রাইডার নড়ল না। ওই চেষ্টা করো না গ্রেগ, তোমাকে হত্যা করতে চাই না আমি। অ্যাম্বুশ থেকে মানুষ মারা তোমার পেশা, তাই সামনাসামনি মোকাবেলায় রাজি না। নিজের সুবিধা মতো লড়বে, তা হবে না, তৈরি হও। না। তীক্ষ্ণ স্বরে ধমকে উঠল টিনা। থামো গ্রেগ, এখানে কোনো পিস্তলবাজি হবে না। রাইডারের দিকে ফিরল টিনা। এখান থেকে তোমার চলে যাওয়াই ভালো। কয়েক সেকেন্ড নিষ্পলক চোখে টিনার দিকে চেয়ে থেকে, ঠিক আছে, আমি যাচ্ছি, বলে নিজের ঘোড়ার দিকে এগোলো পল। কেউ কথা বলছে না। স্টালিয়নের পিঠে জিন চাপানো হলে গ্রেগ বলল, তুমি ভুল করছো ম্যাম। আমি বলছি ওই রাইলিকে মেরেছে, তোমাকেও মারবে। একটু চিন্তা করে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। ভেবে দেখো দেখো লোকটা কখন এখানে পৌঁছেছে? জেক আসার পরপরই। এখান থেকে বেরিয়ে সে কোথায় যায়? ঘোড়াগুলো সে কোথায় পেল? ওর সাথে রাইলির একবার কথা কাটাকাটি হয়নি? উত্তেজিত করে রাইলিকে মারপিটের মধ্যে নিতে চেয়েছিল। এসব কথা তোমরা সবাই জানো। রাইডারের পিঠের দিকে চোখ তুলে তাকালো টিনা। এটা অসম্ভব, কিন্তু এর বিপক্ষে কোনো যুক্তি সে দিতে পারল না। তুমি কিভাবে জানো সেড্রিককে ওই গুলি করেনি? আমরা কিভাবে জানবো ওই রান্স আক্রমণে নেতৃত্ব দেয়নি? আমরা কি করি, কোথায় যাই দেখার জন্যই হয়তো সে আমাদের সাথে রয়েছে।
তরি বের করছি আমি, বলল স্কট। থামো, বাধা দিল রকলি। তুমি একচোখাভাবে সব কিছু দেখছো গ্রেগ। মনে হচ্ছে জানো ওর বিরুদ্ধে একটা রাগ পুষে রেখেছ তুমি। ঘোড়ার পিঠে চড়ে ওদের দিকে ফিরল পল। তোমাদের কাছ থেকে এর বেশি আশা করা আমার ঠিক হয়নি, শান্তস্বরে বলল সে। আমারই ভুল, বোকা সাজলাম আমি। গ্রেগ, তোমাকে আমার ভালো লেগেছিল, কিন্তু মনে হচ্ছে রকলির কথাই ঠিক। ব্যাপারটা কি? রাইডার। ওই নামটাই এর মূল। ওই নাম সবাই জানে, অনেক বছর ধরে জেনেছে। ভেবেছিলাম তোমাকে দ্য ক্রসিংয়েই আমরা। তুমি ছিলে ওখানে? শান্তস্বরে প্রশ্ন করল রাইডার। অবশ্যই ছিলাম। 3X এর ফোরম্যান ছিলাম আমি। আমাদের বসকে তুমি হত্যা করেছিলে। ওই রাতে ছেলুনে লেডেন তোমাকে চিনেছিল। ঘোড়ার পিঠে সবার মুখোমুখি বসে আছে রাইডার, আর হাত ধরে রাখা অবস্থায় কয় রাউন্ড গুলি করা হয়েছিল ওর বুকে। গ্রেগের গ্রেগের মুখ লজ্জায় লাল হলো। আমি। তোমাদের দুজন সাহসী লোক ওর হাত দুটো চেপে ধরেছিলে, বলল রাইডার। অন্যেরা গুলি করেছিল ওর দেহে। একজনের বিরুদ্ধে তোমরা 9 জনেও সাহস পাওনি। হাত ধরে রাখতে হয়েছিল। গ্রেগের দিকে চেয়ে আছে রকলি। এসব কথা এই প্রথম শুনছি। ওটা আমি চাইনি, রেগে উঠে প্রতিবাদ করল গ্রেগ। কাজটা ওভাবে সারতে আমি চাইনি। যাই হোক, লোকটা ভালো ছিল না, অ্যাম্বুশ কিলার ছিল। তোমরা তাকে কয়টা গুলি করেছিলে গ্রেগ? প্রশ্ন করল রাইডার। আমি কি করে জানবো? 9-10 বার, বেশিও হতে পারে। হাত উঠে কলারের কাছে ধরে এক ঝটকায় শার্টটা ছিঁড়ে ফেলল পল। ঠিক আছে, নিজের চোখেই দেখে নাও। কয়টা জখমের দাগ দেখতে পাচ্ছ? খোলা বুকটা একেবারে সাদা দেখাচ্ছে, কিন্তু ওখানে কোনো ক্ষতচিহ্ন নেই। আমার মনে হয় তোমার মুখটাই বেশি চলে গ্রেগ, বলল সে। আগুনের ধারে টিনার দিকে চোখ ফেরালো পল। বিশ্বাস করো ম্যাম, আমি সাহায্যই করতে চেয়েছিলাম। স্ট্যালিয়নের মুখ ঘুরিয়ে দ্রুত ঘোড়া ছুটিয়ে চলে গেল রাইডার। বোকামি অনেক হয়েছে, এবার গোপন আশ্রয়ে ফিরে ওখানেই থাকবে। মরণ যদি আসেই, তার বেশি বাকি নেই। 12। এলামিটোসের এই চেহারা দেখার জন্য পৌলিন প্রস্তুত ছিল না। শহরের মানুষও এই শহরে পৌলিনের মতো মেয়ের দেখা পাবে আশা করেনি। এমনিতেই সুন্দরী মেয়ে এলামিটোসে বিরল, আর লেটেস্ট প্যারিস ফ্যাশনে সজ্জিতা মেয়ের কথা ওখানে কল্পনাই করা যায় না। পৌলিন যে সত্যিই সুন্দরী, এটা ওর ঘোর শত্রুও অস্বীকার করতে পারবে না। নতুন ফ্যাশনের জামাকাপড় ওর মতো সুন্দর কাঠামোর মেয়েকেই মানায়। লালচে সোনালি রঙের চুল, প্রায় বেগুনে ওর চোখ, মকমলের মতো মসৃণ চামড়া গায়ের রংটা আরও ফুটিয়ে তুলেছে। ফ্যাশন বদলে গিয়ে ফাঁপানো স্কার্ট ছেড়ে গায়ের সাথে সাঁটানো জামায় ফিরে এসেছে। এতে ওর ফিগারটা আরও আকর্ষণীয় দেখায়। স্টেশন থেকে রাস্তা পার হয়ে গ্র্যান্ড হোটেলে যাওয়ার পথে একটু থেমে চারপাশে তাকিয়ে শহরের রূপটা একবার দেখে নিল পৌলিন। ওর পিছন পিছন ব্যাগ বইছে গাঢ় রঙের স্যুট পরা বিব্রত চেহারার এক তরুণ। লোকটা নিজেই যেচে উপকার করতে এগিয়ে গিয়েছিল। মেয়েরা নিজের অজান্তেই থেমে দাঁড়িয়ে পৌলিনকে দেখছে। ওইসব জামাকাপড় ওরা কেবল গডিস লেডিস বুক বা হারপার্স বাজার এ দেখেছে। রক্ত মাংসের তৈরি কোনো মেয়ের গায়ে এই প্রথম। গ্র্যান্ড হোটেলের লবিতে ঢুকতেই রিসিপশন ক্লার্ক তাড়াতাড়ি বিশাল রেজিস্টারটা পৌলিনের দিকে বাড়িয়ে দিল। আমি মিসেস হান্টার, বলল সে। আমার জন্য একটা কামরা আগেই রিজার্ভ করা হয়েছে। 1 ঘন্টা পরে ডাইনিং রুমে জেক টানারের উল্টো দিকে একই টেবিলে বসেছে পৌলিন। কোথায় ও? প্রশ্ন করল মেয়েটা।
খোঁজা হচ্ছে, এখনও পাওয়া যায়নি। লজ্জার কথা, এই শহরে কয়জন লোক থাকে? হান্টারকে একবার দেখলে কারো ভোলার কথা না। একটু থেমে ভাবল কথাটা বলা ঠিক হবে কিনা। শেষে মত পাল্টে না বলারই সিদ্ধান্ত নিল। হান্টার যে ক্যান্সারে মারা যাচ্ছে কথাটা আর কেউ জানে না। এই অবস্থায় পলিন আর কাউকে জানাতেও চায় না। খবরটা হয়তো তার কাজে লাগতে পারে। ওকে খুঁজে বের করার ভার আমার উপরই ছেড়ে দাও, বলল পলিন। আমি না পেলেও সেই আমাকে বের করবে। চায়ে চুমুক দিল পলিন, তারপর নিচু গলায় প্রায় ফিসফিস করে বলল, যে আমরা যে ওকে খুন করাতে চেষ্টা করেছিলাম সেটা সে জানে। অবাক হলো টানার। ও জানলো কিভাবে? ওই জুয়ারি লোকটা নিশ্চয় মরার আগে কিছু বলে গেছে। এছাড়াও পল সবচেয়ে নামকরা ডিটেকটিভ এজেন্সিকে খোঁজ নেয়ার ভার দিয়েছিল। জানি না সে কতটা জেনেছে। তাতে এখন আর কিছু আসে যায় না। সে আর পূবে ফিরতে না পারলেই হলো। অনেক বন্দুকবাজ লোক জড়ো হয়েছে শহরে। এর মধ্যেই ৬-৭টা লোকও মারা পড়েছে। পলিন কোনো জবাব দিল না। জেক টানারকে সে আর ততটা বিশ্বাস করে না। যা করা সে নিজেই করবে। হান্টার পশ্চিমের এক অজপাড়াগায়ে কেন এলো এটা পলিনের মাথায় ঢুকছে না। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে ভাবছে সে। ওই সময়ে তার মাথা সবচেয়ে ভালো খেলে। আরেকটা মেয়ে। একটা ধাক্কা খেলো সে। সুন্দরী মেয়েদের পল পছন্দ করে বটে, তবে কখনো আর কারো প্রতি টান দেখা যায়নি। মারা যাচ্ছে জেনেই হয়তো সে পশ্চিমে এসেছে। কিন্তু না, ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছে না পলিন। আরও কিছু আছে। আয়নার সামনে থেকে সরে খোলা জানালার পাশে গিয়ে দাঁড়ালো পলিন। পেছন থেকে জেক ওর পাশে এসে দাঁড়ালো। জানালা দিয়ে তামাটে স্টালিয়নের উপর একজন আরোহী এগিয়ে আসতে দেখা যাচ্ছে। ওই যে রাইডার আসছে, বলল জেক। বিড়ালের চেয়েও শক্ত জানোয়ার। বেটা আমাকে অনেক ভুগিয়েছে। বুঝলাম, কিন্তু ওই লোকটাই পল হান্টার। জেকের ধারণা ছিল কোনো কিছুতেই সে অবাক হয় না। কিন্তু পলিনের মুখে কথাটা শোনার পরেও ব্যাপারটা সে ঠিক বুঝতে পারছে না। ওটা পল রাইডার, ও একজন গান ফাইটার। স্টালিয়নে চড়া লোকটা প্রায় জানালার কাছাকাছি এসে গেছে। পলিনকে দেখতে পেয়েছে লোকটা। হ্যালো পল, বলল মেয়েটা। ঘোড়াটাকে হাঁটিয়ে আরও সামনে এগিয়ে এলো সে। হ্যালো পলিন, বাড়ি ছেড়ে অনেক দূরে এসে পড়েছ তুমি। এছাড়া কি তোমার আর কিছু বলার নেই? হাসলো সে। কেন? আমাদের তো কখনোই বেশি কথা বলার থাকতো না। আর চোখে জেকের দিকে চেয়ে কৌতুকের ভাব ফুটল ওর চোখে। তোমাদের দুজনকে পাশাপাশি চমৎকার মানিয়েছে। রাস্তা দিয়ে ঘোড়াটাকে হাঁটিয়ে এগিয়ে নিয়ে গেল রাইডার। তাহলে এই লোকটাই পল হান্টার? কিন্তু এর কোনো মানেই হয় না। ওকে ওই পোশাক চমৎকার মানিয়েছে, মন্তব্য করল পলিন। পুরুষ সিংহের মতোই দেখাচ্ছিল। সত্যিই ভালো দেখাচ্ছিল। মরণাপন্ন ভাবাই যায় না। কোথায় যাচ্ছে ও জানি না। হয়তো টিনা ক্রোমওয়েলের সাথে দেখা করতে যাচ্ছে। দক্ষিণে ওর একটা রাঞ্চ আছে। মেয়েটা দেখতে বেশ ভালো। পলিনের মনে জ্বালা ধরিয়ে দেওয়ার একটা অদ্ভুত আনন্দ পাচ্ছে যে। ভালো বংশের মেয়ে, ভার্জিনিয়ার সত্যিকার আদি পরিবার। অনেক দিন আগে ওর বাবা পশ্চিমে এসেছিল। হাই হিলের খটখট শব্দ তুলে চলে গেল পলিন। ওর দিকে চেয়ে দাঁত বের করে হাসলো জেক। কিন্তু এখন তার প্ল্যানিংয়ে অনেক রদবদল করতে হবে। তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে বালিশে হেলান দিয়ে ভাবতে বসলো জেক। রাইডার আর হান্টার যদি একই মানুষ হয়। রাত 12টার দিকে বিছানা থেকে নেমে টাই এঁটে নিল। সেলুন এখনও খোলা আছে। একটা ড্রিঙ্ক তার চাই। হান্টার টেলিগ্রাম পাঠিয়ে থাকলে ওই টেলিগ্রামে
কাজ হবে। ল্যান্ড অফিস আর রেল কোম্পানি থেকে টানার যে অনুমতি এনেছিল তা নাকচ হয়ে যাবে। একটা ইনজাংশন কার্যকর হবে। জলদি কাজ সেরে সরে পড়ার আর সুযোগ থাকলো না। এতগুলো গরু শুধুমাত্র রাইলির রাঞ্চে রাখা যাবে না। ক্রোমওয়েল রাঞ্চে অমন শক্ত বাধা পাওয়ার পর তার ভাড়াটে বন্দুকবাজের দলও আবার আক্রমণ করতে সহজে রাজি হবে না। হান্টার বা রাইডারই আসলে ক্রোমওয়েল রাঞ্চের মারপিটে ওদের সাহায্য করেছে। সেই জাজ সমার্সকে দিয়ে ইনজাংশন জারি করিয়েছে। ওকে সরাতে না পারলে আর শান্তি নেই। এই মুহূর্তে অবশ্য স্যাক্সন আর এস্টেট হান্টারকে খুঁজে বেড়াচ্ছে। ওরা যদি হান্টারকে মারতে পারে তবে আর বেশি টাকা খরচ করে ববকে ওর পিছনে লাগানোর দরকার পড়বে না। শহরের প্রান্তে এসে থামল রাইডার। গোপন আস্তানা ছেড়ে বেরোনোই তার বোকামি হয়েছে, কিন্তু চার দিন একা কাটানোর পর তার মনে অস্থির হয়ে উঠেছিল। এলামিটোসে আসার পথে ম্যাককার্টিস হয়ে এসেছে রাইডার। টেলিগ্রাফ অপারেটর নিজের থ্যাতলানো মুখ দিয়ে স্যাক্সন আর এস্টেটের কথা ওকে জানিয়েছে। যা হোক, শহরটা এখন শান্ত। রাইলির রাঞ্চেই এখন ঘাঁটি করেছে টানারের লোকজন। রাইলির কাজের লোক সবাই বিদায় নিয়েছে। ঘুরে ফিরে বারবার টিনার কথা পলের মনে পড়ছে, কিন্তু সে জানে এটা বোকামি। প্রমাণ ছাড়াই ওরা তাকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। ডিভাইড সেলুনের সামনে ঘোড়া রেখে ভিতরে ঢুকলো রাইডার। সেলুনটা ছোট কিন্তু পরিষ্কার। মেঝেতে কাঠের গুঁড়ো ছড়ানো রয়েছে, মাত্র দুটো টেবিল। ক্রোমওয়েল রাঞ্চের রকলি বারে রয়েছে, ওর সাথে তেল চিটে বাক স্কিনের জামা পরা এক বুড়ো। বার থেকে একটা বোতল তুলে নিয়ে টেবিলের দিকে এগোলো রকলি। বুড়ো লোকটা ওর পিছু নিল। একসাথেই বসি, রাইডারকে আমন্ত্রণ জানালো রকলি। রাইডার ওদের দিকে এগিয়ে গেল। বুড়োকে দেখিয়ে রকলি বলল, পিট স্কিফিন বলছে ববি শেড্রিককে গুলি করেছে। এই এলাকার সবচেয়ে ভালো ট্র্যাকার ও আপাচিদের থেকেও ওস্তাদ। চিহ্ন দেখে ববকে টেইল করা খুব কঠিন। ওর চলার পথে চিহ্ন খুব কম থাকে, বলল পিট। তারপর চোখ কুঁচকে চেয়ে আবার বলল, শুনলাম তুমি নাকি রাইডার নও। সে নাকি রাইডারকে চিনত, বলল রকলি। আর বয়সেও তুমি অনেক ছোট। আজকে ফিলের ছুটি। লোকটা বারটেন্ডার। রাইডার বলল, অ্যাবেলিনে ছিল সে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। ড্রিঙ্কে চুমুক দিচ্ছে ওরা। তারপর রকলি বলল, আজকাল বস খুব আপসেট থাকে। আগের মতো হাসি খুশি ভাবটা আর নেই। কোনো ঝামেলা হবে না তার। যাবার আগে আমি যে টানারকে এই শহর ছেড়ে পালাতে বাধ্য করব। উঠে দাঁড়ালো রাইডার। রকলি মুখ তুলে ওর দিকে চাইল। সেই রাইডার না হলেও তুমি নিশ্চয় ওখানে উপস্থিত মানুষের একজন। হাত ধরে রাখার কথাটা তুমি জানো, অথচ আমি এর আগে কখনো তা শুনিনি। লোকটা নিজের মতো ভালোই ছিল। রাইডারের বিষয়ে এর আগে কোনো দিন কারো কাছে মুখ খোলেনি পল। এখন তার চিঠির থেকে লোকটাকে বিচার করছে। আমার ধারণা প্রথম দিকে মানুষের জীবনের প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ ছিল না। ভাবত যেন যুদ্ধক্ষেত্রে রয়েছে সে, আর রাঞ্চ মালিক সবসময় ঠিক। অন্যের রাঞ্চে যারা জোর করে বাস করে তাদের দু চোখে দেখতে পারত না, কিন্তু এটা তারই ভুল। বন্দুকের জোরে কেউ কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। একটু ইতস্তত করল সে। একবার একটা ছোট অনাথ বাচ্চাকে সে সাহায্য করেছিল, জানি না কেন। লোকটা কোথাকার, কে সে বলেনি। কথা খুব কম বলতো, কেবল আমাকে কিছু শেখানোর দরকার মনে করলে বলতো।
হ্যাটটা চোখের উপর টেনে নামিয়ে দরজার কাছে এক মুহূর্ত থেমে বেরিয়ে গেল রাইডার। পিট পিট স্টিফেনের দিকে চাইল রকলি। বুঝতে পারলে ওকে? আমার মনে আর কোনো সন্দেহ নেই। হুইস্কির খালি গিলাসটার দিকে চেয়ে স্টিফেন বলল, দ্য ক্রসিংয়ের সেই ছেলেটাই এই রাইডার। তুমি গ্রেগকে খালি গায়ে কখনো দেখেছ? বেল্টের কাছে বুলেটের একটা ক্ষতচিহ্ন আছে। দ্য ক্রসিংয়ে আহত হওয়ার চিহ্ন ওটা। বাইরে বেরিয়ে অন্ধকার চারপাশটা একবার ভালো করে দেখে নিল ওরা। গ্রেগের কথাই ভাবছি, বলল রকলি। ইদানিং সে কেমন যেন হয়ে গেছে। ওর স্মৃতিশক্তি ভালো। হয়তো ধারণা করছে রাইডার এবার তাকে শেষ করবে। গুলিটা আর একটু উপরে বাম দিকে লাগবে। 13 ডজ, অ্যাবিলিন, টাস্কোসা আর লেডভিল ইত্যাদি অনেক শহরেই বারটেন্ডারের কাজ করেছে ফিল। অ্যালামিটোসের আপাতত শান্ত ভাব ওকে ধোকা দিতে পারেনি। চুলে পাক ধরেছে, অনেককাল বুনো পশ্চিম মেয়ে দিন কাটিয়ে এখন কিছুটা থিতিয়ে এসেছে। ওর রক্তের সাথে মিশে আছে সীমান্ত এলাকা। যেদিন ওয়াইল্ড বিল হিকক স্টহানকে হত্যা করেছিল সেদিন সেই বারের চার্জে ছিল। হিকক যখন শেষবারের মতো ডেডউডে পৌঁছলো তখন সেও ওখানে কাজ খুঁজছে। যে আর্মি ডাক্তার হিকককে পরীক্ষা করেছিল সে ছাড়া একমাত্র ফিলি জানত হিকক তার দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে বসেছে। জুয়ার টেবিলে সে কেবল তাসের ফোঁটাগুলো কোনো রকমে চিনতে পারত। মন্টানায় একটা ফারো গেম চালাচ্ছিল ফিল। যখন মর্গান আর বিলি ব্রক্সকে মারে, দুজনকেই ফিল চিনত। সে যখন ভার্জিনিয়া সিটিতে কলোরাডো নদীর দেশ থেকে এলো এল ডোরাডো জোনে। ভার্জিনিয়া সিটির চিফ হতে চেয়েছিল সে। ল্যাংফোর্ড ফিল ওকে গুলি করে মারে। ফিল উপস্থিত ছিল সমাধির সময়। অনেক দেখেছে ফিল। তরুণ কেউ তার বারে হাজির হলে সে কতদিন টিকবে তা সঠিক বলে দিতে পারত। হয়তো কয়েক মাস এদিক ওদিক হতো। বিশেষ করে হবু টাপ তরুণেরা সাধারণত গালে বেলেট ছোঁয়ানোর আগেই মারা পড়ে। আসল রাইডারকে চিনত ফিল। তার জন্য খবরাখবরের কেন্দ্র হিসাবেও কাজ করেছে। পক্ষ নেয় না ফিল, কিন্তু কোনো কাজের জন্য কাউকে খবর দেওয়ার দরকার হলে ওকে বললে কাজ হয়। আজ হোক কাল হোক খবরটা পৌঁছায়। সালফার টম বারে দাঁড়িয়ে ফিলের সাথে পুরনো দিনের আলাপ করছে। বব আর রাইডারের মধ্যে একটা মোকাবেলা দেখতে পেলে ধন্য হতাম। টপে যারা আছে সাধারণত নিজেদের মধ্যে ওরা লড়াই করে না। ওরা জানে একজন গুলি খেলেও বিপদ পুরোপুরি কাটে না। আগে গুলি বেঁধাতে পারলেও মরার চান্স থাকে। ওরা মুখোমুখি হবেই, জোর দিয়ে বলল সালফার টম। তবে গ্রেগ চাপেল মাঝখান থেকে বাগড়াও না বাঁধালেই হয়। গ্রেগ বাগড়া বাঁধাবে কেন? ওকে পেটের কাছে গুলির জখমটার কথা জিজ্ঞেস করো। শুনছি এই রাইডার দ্য ক্রসিংয়ের সেই ছেলে। একটা ধুলোর ঘূর্ণি রাস্তার উপর খেলে বেড়াচ্ছে। একটা রোন ঘোড়া 3 পায়ের উপর হিস রেইলের সাথে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। শহরের একটা শান্ত দিন। 5 জন লোক বারের সামনে একত্র দাঁড়িয়ে আছে। সবাই টানারের লোক। এস্টেট আর সাকসনও আছে ওদের সাথে। জেকের লোক অন্তত 20 জন রয়েছে শহরে। এই কারণেই শহরের আপাতত শান্ত চেহারায় ফিলের মোটেও বিশ্বাস নেই। হান্টারের টেলিগ্রাম পাঠানোর কথাটা শহরে ছড়িয়ে পড়েছে। ওতে যে জেকের সব প্ল্যান ভেস্তে গেছে এটাও কারো অজানা নেই।
ওখান থেকে কয়েকটা বাড়ি পরেই গ্র্যান্ড। পল রাইডার ভিতরে ঢুকলো। হঠাৎ করেই ডাইনিং রুমের চিরচরিত গুঞ্জন স্তব্ধ হয়ে গেল। পলিন আর জেক একই টেবিলে বসে আছে। দুজনের হাসি মুখে জমে গেছে। টেবিলের পাশ দিয়ে যাবার সময়ে একবার মাথা ঝাঁকিয়ে পলিনকে স্বীকৃতি জানালো রাইডার। পলিন বিশ্বাসই করতে পারছে না ওর সামনে দিয়ে যে হেঁটে যাচ্ছে সে ওরই স্বামী। জেক টানার পলিনকে একটা স্থূল হাসির গল্প শোনাচ্ছিল। ভিতরে ভিতরে খুব বিরক্ত বোধ করছে সে। জেকের পাশে না থেকে এই মুহূর্তে তার পলের পাশেই থাকা উচিত ছিল। পুরুষদের মধ্যে একমাত্র পলই তাকে সবসময়ে অত্যন্ত সম্মানের চোখে দেখেছে। পলকে অত্যন্ত সংযত আর শান্ত দেখাচ্ছে। আমি বিশ্বাস করি না, হঠাৎ বলে উঠল পলিন। পল হান্টার পিস্তলবাজ। জেক টানারকে বিষণ্ণ দেখাচ্ছে। যেদিন আধমরা অবস্থায় আমার লোকজনকে সারা শহরময় দৌড়ে নিয়ে বেরিয়েছিল সেদিন দেখলে ঠিকই বিশ্বাস করতে। ওই দিন 2 জন মরেছে আর 6 জন ওর গুলিতে আহত হয়েছিল। অবাক হয়ে জেকের দিকে চাইল পলিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিই ওর সবচেয়ে বড় ভক্ত। ওর সাহস দেখে আমার পিত্তি জ্বলে যায়। হিস হিসিয়ে বলে উঠল জেক। লোকটা মরলে আমি খুশি হতাম, কিন্তু বেটা সত্যিই লড়িয়ে মানুষ, অস্বীকার করার উপায় নেই। বাকি কফিটুকু শেষ করে কাপ নামিয়ে রাখল জেক। পিস্তল হাতে সে অনেক কিছুই পারে, কিন্তু একবার সুযোগ পেলে খালি হাতে পিটিয়েই আমি ওর মুখ থেতলে দেব। সে চেষ্টাও করো না জেক, পারবে না তুমি। নিজের মন্তব্যে নিজেই অবাক হলো পলিন। আমি পারবো না? মাথা খারাপ হয়েছে তোমার? ডান হাতে মুঠো পাকালো সে। এই হাতে ওকে পিটিয়ে লাশ বানাতে পারি। খালি হাতে মারপিটে আজ পর্যন্ত আমার সামনে কেউ দাঁড়াতে পারেনি। হাতের মুঠি খুলল জেক। এই হাতে আমি কাঁসার গ্লাস পর্যন্ত তুবড়ে ফেলতে পারি। রাইডারের দিকে দেখালো সে। ওকে আমি শুকনো লাকড়ির মতো মোটকে ভেঙে ফেলব। ওকে এড়িয়ে চলাই ভালো। ওই লোক একটা সাক্ষাৎ বিচ্ছু। মারা গেলে আবার কিসের ভয়? কামরার ওপাশে রাইডারের দিকে চাইল পলিন। লোকটা মারা যাচ্ছে বলে মোটেও মনে হয় না, কিন্তু সত্যিই যদি মরে, এখানে এই শহরেই যদি সে মারা পড়ে, একজন ভালো অ্যাটর্নি, তারপর অঢেল টাকা, প্যারিস, ভিয়েনা, লন্ডন, ওর সাথে আমার কথা বলা দরকার। আসলে এজন্যেই আমি এসেছি। জেক টানারের কথাগুলো ওর কানে আসছে, কিন্তু শুনছে না পলিন। নিজের কথাই ভাবছে। হয়তো কোর্টে অনেক দিন সময় নেবে, কিন্তু শেষ পর্যন্ত সেই জিতবে। উইলে যাই থাক না কেন, সে পল হান্টারের আইনসম্মত স্ত্রী। এই জোরেই কোর্টে তার দাবি টিকতে বাধ্য। শেষ পর্যন্ত তার জিত হবেই। টাকা পেতে হলে পলের মৃত্যু ঘটতেই হবে। পলের একটা আলাদা আকর্ষণ আছে বটে, কিন্তু তাই বলে সিদ্ধান্ত থেকে টললে পলিনের চলবে না। ওর কাছে সব পুরুষই সমান। সে যা চায় তা পেলেই হলো। তার চাই টাকা, পুরুষের তোয়াজ, আর পুরুষকে নিজের ইচ্ছায় চালাবার মতো ক্ষমতা। তুমি ভুল করছো, বলল জেক। কথা বলে কোনো লাভ হবে না। চেয়ার পিছনে ঠেলে উঠে দাঁড়ালো পলিন। লাভ হোক বা না হোক, কথা আমাকে বলতেই হবে। পলের দিকে এগোলো পলিন। কামরার সবার চোখ ওর উপর। কাছে চলে আসার পর উঠে ভদ্রতা করে চেয়ার টেনে ধরল রাইডার। বসো পলিন। তোমাকে দেখে খুশি হয়েছি, কথাটা মন থেকে বলতে পারছি না। বসার পর সে তাড়াতাড়ি বলে উঠল, পল, তোমার নিউ ইয়র্কে এই থাকা উচিত ছিল। ওখানে ভালো সেবা যত্ন হতো। তোমাকে তাহলে জানিয়ে দিয়েছে? লোকটার পেট পাতলা, এটা আমার আগেই সন্দেহ হয়েছিল। ওর কাছে যাওয়াই আমার ঠিক হয়নি। নিউ ইয়র্কের সবচেয়ে ভালো ডাক্তার সে। লোকটার পোজ পাট্টা আছে, কিন্তু তার মানে এই না যে
সেই সবচেয়ে ভালো ডাক্তার।